আজকের দিনে যখন সবকিছুই নজরদারির আওতায়, তখন একটা আস্ত বিমান তার ২৩৯ জন আরোহী নিয়ে কীভাবে উধাও হয়ে যেতে পারে? আজ আমরা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার চেষ্টা করব। ধাপে ধাপে দেখব মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370-র সেই রহস্যময় অন্তর্ধানের গল্প। তো চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের যাত্রাপথটা। আমরা শুরু করব একটা একেবারে সাধারণ ফ্লাইট দিয়ে, যা হঠাৎ করেই উধাও হয়ে যায়। তারপর দেখব কিভাবে সামরিক রাডারে একটা অদ্ভুত বিমানের ছায়া দেখা গেল, আর স্যাটেলাইটের কিছু ডিজিটাল সিগন্যাল কিভাবে পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। আর শেষে আমরা সেই সবচেয়ে বড় প্রশ্নটার মুখোমুখি হব, কেন? তো গল্পের শুরুটা ২০১৪ সালের ৮ই মার্চের এক সাধারণ মাঝরাতে। কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তখন সবকিছুই স্বাভাবিক। মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট MH370 তৈরি হচ্ছিল চীনের বেজিংয়ের উদ্দেশ্যে উড়াল দেওয়ার জন্য। আর 10টা ফ্লাইটের মতোই কোনো কিছুই অস্বাভাবিক ছিল না। ফ্লাইটটা টেক অফ করার পর প্রথম ৪০ মিনিট সবকিছু ছিল একদম পারফেক্ট, একেবারে রুটিন একটা ফ্লাইট। কিন্তু তারপরেই হঠাৎ করে সবকিছু কেমন যেন নীরব হতে শুরু করল, একটার পর একটা। প্রথমে বিমানের অটোমেটেড সিস্টেম থেকে রিপোর্ট আসা বন্ধ হলো, তারপর ককপিট থেকে ভয়েস কমিউনিকেশন, আর সবশেষে যে যন্ত্রটা বিমানকে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কাছে পরিচয় করিয়ে দেয়, সেই ট্রান্সপন্ডারটাও চুপ হয়ে গেল। আর এটাই ছিল ককপিট থেকে পাওয়া শেষ বার্তা, গুড নাইট মালয়েশিয়ান 370। কি অদ্ভুত শান্ত, তাই না? একটা একদম সাধারণ বিদায় সম্ভাষণ। আর ঠিক এর পরেই বিমানটা যেন হাওয়ায় মিলিয়ে গেল, বেসামরিক রাডারের পর্দা থেকে চিরদিনের মতো অদৃশ্য। মজার ব্যাপার হলো, এই শেষ কথাটা কে বলেছিলেন, ক্যাপ্টেন নাকি ফার্স্ট অফিসার, সেটাও কিন্তু আজ পর্যন্ত নিশ্চিত করে বলা যায় না। এই রহস্যটা নিছক একটা সংখ্যা নয়, ২৩৯। এর পেছনে আছে ২৩৯টা জীবন, ২২৭ জন যাত্রী আর ১২ জন ক্রু মেম্বার। তাদের মধ্যে কেউ ছিলেন শিল্পী, কেউ ইঞ্জিনিয়ার, কেউ হয়তো ঘুরতে যাচ্ছিলেন। বিভিন্ন দেশের সাধারণ মানুষ, যাদের পরিবারগুলো আজও একটা উত্তরের অপেক্ষায় দিন গুনছে। তো যখন বেসামরিক এয়ার ট্রাফিক কন্ট্রোল ভাবছে যে বিমানটা হারিয়ে গেছে, গল্পটা কিন্তু আসলে সেখানেই শেষ হয়ে যায়নি, বরং এখান থেকেই গল্পের সবচেয়ে বড় টুইস্টটা শুরু হয়। কারণ বিমানটা ধরা পড়েছিল সামরিক রাডারের চোখে। আচ্ছা, ব্যাপারটা বুঝতে হলে আমাদের দুই ধরনের রাডার সিস্টেমের পার্থক্যটা একটু জানতে হবে। দেখুন, সাধারণ যে সিভিলিয়ান রাডার, সেটা কাজ করে বিমানের ট্রান্সপন্ডারের সিগন্যালের উপর ভিত্তি করে। আর MH370-র ক্ষেত্রে ঠিক এই ট্রান্সপন্ডারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল। কিন্তু মিলিটারি রাডার, যেটাকে প্রাইমারি রাডার বলে, সেটা একদম অন্যরকম। ওটার জন্য ট্রান্সপন্ডারের দরকারই হয় না। এটা অনেকটা অন্ধকারে টর্চলাইট ফেলার মতো, যে কোনো বস্তুর উপর আলো ফেলে তার উপস্থিতি ধরে ফেলতে পারে, সে নিজের পরিচয় দিক আর নাই দিক। আর ঠিক এই প্রাইমারি রাডার টেকনোলজির জন্যে মালয়েশিয়ার মিলিটারি এমন একটা কিছু দেখতে পায় যা আর কেউ দেখতে পায়নি। মানে সিভিলিয়ান কন্ট্রোলারদের জন্য বিমানটা তো ভ্যানিশ, কিন্তু মিলিটারির জন্যে এটা তখন সবেমাত্র একটা ফ্যান্টম বা ভুতুড়ে বিমানে পরিণত হয়েছে। এই রাডারের ডেটা থেকে যে ছবিটা উঠে আসে, সেটা এক কথায় অবিশ্বাস্য। দেখা যায় বিমানটা হঠাৎ করে তার আসল রুট থেকে একেবারে শার্প একটা টার্ন নিয়ে পশ্চিম দিকে ফিরতে শুরু করেছে। এই যে ইচ্ছাকৃত কন্ট্রোল একটা টার্ন, এটাই প্রায় নিশ্চিত করে দেয় যে এটা কোনো সাধারণ অ্যাক্সিডেন্ট বা যান্ত্রিক গোলযোগের ঘটনা না। বিমানটা তখনও কারো না কারো নিয়ন্ত্রণে ছিল। মিলিটারি রাডারের থেকেও যখন বিমানটা উধাও হয়ে গেল, তখন তো সবাই একদম অন্ধকারে। কিন্তু ঠিক সেই সময়েই আমাদের মাথার হাজার হাজার মাইল ওপরে একটা ব্রিটিশ স্যাটেলাইট নীরবে কিছু সিগন্যাল রেকর্ড করছিল। আর এই সিগন্যালগুলোই পুরো তদন্তকে টেনে নিয়ে যায় পৃথিবীর একেবারে অন্য এক প্রান্তে। ঘটনাটা হলো, বিমানের বাকি সব কমিউনিকেশন সিস্টেম বন্ধ করে দেওয়া হলেও এর স্যাটেলাইট ডেটা ইউনিট, সংক্ষেপে SDU, সেটা কিন্তু চালু ছিল। আর ইনভারস্যাট নামের একটা স্যাটেলাইট কোম্পানি হঠাৎ আবিষ্কার করল যে তাদের স্যাটেলাইট প্রায় 7 ঘণ্টা ধরে প্রতি ঘণ্টায় একবার করে বিমানটার সাথে অটোমেটিক্যালি যোগাযোগ করেছে। এই 7টা পিং বা হ্যান্ডশেকসই ছিল অকাট্য প্রমাণ যে বিমানটা উধাও হওয়ার পরেও ঘণ্টার পর ঘণ্টা আকাশে উড়ছিল। এই যে পিংগুলো, এর ভেতরেই লুকিয়েছিল দুটো অসাধারণ ক্লু। প্রথমটাকে বলে BTO। ব্যাপারটা খুব সহজ। ধরুন, বাজ পড়ার পর আমরা শব্দ শুনে বোঝার চেষ্টা করি ঝড়টা কত দূরে। শব্দ আসতে যত দেরি, ঝড় তত দূরে, তাই না? BTO ঠিক সেভাবেই কাজ করে। স্যাটেলাইট থেকে বিমানের সিগন্যালটা গিয়ে আবার ফিরে আসতে কত সময় লাগছে, সেটা মেপে দূরত্বটা বের করা হয়। আর এই দূরত্বটা দিয়ে ইনভেস্টিগেটররা ম্যাপের ওপর দুটো বিশাল বৃত্তচাপ বা আর্ক আঁকতে পারলেন, যার কোনো একটার ওপর বিমানটা ছিল। আর দ্বিতীয় এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লুটা ছিল
বিএফও এটা হলো ডপলার এফেক্টের মাপ। ভাবুন তো, একটা অ্যাম্বুলেন্স যখন আমাদের দিকে আসে, সাইরেনের আওয়াজটা কেমন তীক্ষ্ণ শোনায়, আবার দূরে যেতে থাকলে কেমন ভারী হয়ে যায়। এটাই ডপলার এফেক্ট। ঠিক একইভাবে বিমানটা স্যাটেলাইটের দিকে আসছিল নাকি দূরে যাচ্ছিল, তার উপর ভিত্তি করে সিগন্যালের ফ্রিকোয়েন্সিতেও খুব সামান্য একটা পরিবর্তন হচ্ছিল। আর এই যুগান্তকারী অ্যানালাইসিসটাই শেষ পর্যন্ত বিমানের আসল গতিপথটা বের করতে সাহায্য করে। আর এই বিএফও ডেটার অ্যানালাইসিস থেকেই তদন্তের সবচেয়ে বড় ব্রেকথ্রুটা আসে। এটা প্রায় নিশ্চিত করে দেয় যে বিমানটা উত্তরের দিকে যায়নি, বরং আন্দামান সাগর থেকে সোজা দক্ষিণ দিকে মোড় নিয়েছিল। আর এরপর ভারত মহাসাগরের বিশালতার ওপর দিয়ে ঘণ্টার পর ঘণ্টা উড়ে গেছে, যতক্ষণ না ফুয়েল শেষ হয়ে যায়। ব্যাস, তদন্তের ফোকাসটা পুরোপুরি ঘুরে গেল। এই নতুন তথ্যের পর শুরু হলো ইতিহাসের সম্ভবত সবচেয়ে বড় আর কঠিন অনুসন্ধান অভিযান। পুরো বিশ্বের নজর তখন দক্ষিণ চীন সাগর থেকে সরে গিয়ে পড়ল পৃথিবীর অন্যতম দুর্গম আর ভয়ঙ্কর এক সমুদ্রের ওপর, দক্ষিণ ভারত মহাসাগর। একটু ভাবুন, অস্ট্রেলিয়ার পার্থ উপকূল থেকে পশ্চিমে কয়েক হাজার কিলোমিটার জুড়ে এই সার্চ অপারেশন চালানো হয়। এর এলাকাটা যে কত বড় সেটা কল্পনা করাও কঠিন। প্রাথমিক সার্চ এরিয়াটাই ছিল প্রায় বাংলাদেশের আয়তনের সমান। শুধু যে বিশাল এলাকা তাই নয়, এখানকার সমুদ্রের গড় গভীরতা প্রায় 4 কিলোমিটার। আর এই এলাকাটা নাবিকদের কাছে রোরিং ফর্টিজ নামে পরিচিত। মানে এখানকার ভয়ঙ্কর বাতাস আর দৈত্যাকার ঢেউয়ের জন্য জায়গাটা রীতিমতো কুখ্যাত। এমন একটা জায়গায় বছরের পর বছর ধরে খুঁজেও কিছুই পাওয়া যায়নি। যখন সমুদ্রের গভীরে অত্যাধুনিক প্রযুক্তিও হার মানছিল, ঠিক তখনই একটা অবাক করা ব্যাপার ঘটল। রহস্যের জট খুলতে শুরু করল একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকে। মনে হচ্ছিল যেন সমুদ্র নিজেই তার ভেতরের গোপন কথাগুলো তীরে ফিরিয়ে দিচ্ছে। বিমানটা নিখোঁজ হওয়ার প্রায় 500 দিন পর ভাবা যায়, ভারত মহাসাগরের অন্য প্রান্তে আফ্রিকার উপকূলের কাছে রিইউনিয়ন দ্বীপে হঠাৎ করেই একটা সৈকতে ভেসে আসে বিমানের ডানার একটা অংশ। এটাই ছিল MH370 রহস্যের প্রথম কোনো বাস্তব প্রমাণ, প্রথম কোনো শক্ত সূত্র। ফরেন্সিক অ্যানালাইসিসে কয়েকটা জিনিস পরিষ্কার হয়ে যায়। 1, এটা একটা বোয়িং 777-এর অংশ। 2, সিরিয়াল নাম্বার মিলিয়ে দেখা গেল এটা আসলেই MH370-র। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা পাওয়া গেল সেটা হলো ফ্ল্যাপেরনটা ল্যান্ডিং পজিশনে ছিল না, বরং সাধারণ ফ্লাইং পজিশনে ছিল। এর মানে কি? এর মানে হলো বিমানটাকেও কন্ট্রোল করে সাগরে নামানোর চেষ্টা করেনি। সম্ভবত ফুয়েল শেষ হওয়ার পর এটা প্রচণ্ড গতিতে অনিয়ন্ত্রিতভাবে সাগরে আছড়ে পড়েছিল। তো ধ্বংসাবশে সেটা প্রমাণ করে দিল যে বিমানটা ক্র্যাশ করেছে। কিন্তু সেই সবচেয়ে বড় প্রশ্নটার উত্তর তো মিলল না। কেন এমন হলো? যেহেতু আমরা জানি যে বিমানের রুট বদলানো বা যোগাযোগ বন্ধ করা এই সব কিছুই ছিল ইচ্ছাকৃত, তাই স্বাভাবিকভাবেই তদন্তটা কয়েকটি থিওরির দিকেই এগোতে থাকে। সবচেয়ে জোরালো থিওরিটা হলো পাইলটের হস্তক্ষেপ। কারণ বিমানের অভিজ্ঞ ক্যাপ্টেনের বাসার ফ্লাইট সিমুলেটরে ভারত মহাসাগরের দিকে একটা অদ্ভুত রুটের ডেটা পাওয়া গিয়েছিল। কিন্তু সমস্যা হলো তার এমন কাজ করার কোনো মোটিভই খুঁজে পাওয়া যায়নি। এরপর আসে হাইজ্যাকিংয়ের থিওরি। কিন্তু কোনো সন্ত্রাসী গোষ্ঠী তো দায় স্বীকার করল না, আর যাত্রীদের মধ্যেও সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি। সবশেষে একটা ঘোস্ট ফ্লাইট থিওরির কথাও বলা হয়, যেখানে হয়তো পাইলটটা কোনো কারণে অচেতন হয়ে পড়েন আর বিমানটা অটো পাইলটে উঠতে থাকে। কিন্তু এই থিওরিটা এটা ব্যাখ্যা করতে পারে না যে কিভাবে বিমানের কমিউনিকেশন সিস্টেমগুলো একটার পর একটা এত নিখুঁতভাবে বন্ধ করা হলো। মানে প্রত্যেকটা থিওরির পক্ষেই কিছু যুক্তি আছে, আবার বিপক্ষেও অনেক বড় প্রশ্ন রয়ে গেছে। তবে এই ভয়াবহ ট্র্যাজেডির পর একটা বড় পরিবর্তন কিন্তু এসেছে। এটা পুরো অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রির জন্য একটা বিরাট ওয়েক আপ কল ছিল। এরপরই নতুন আন্তর্জাতিক নিয়ম চালু হয়। এখনকার বিমানগুলোকে বাধ্যতামূলকভাবে প্রতি 15 মিনিটে নিজেদের পজিশন অটোমেটিক্যালি রিপোর্ট করতে হয়। উদ্দেশ্য একটাই, ভবিষ্যতে যেন আর কোনো বিমান এভাবে হারিয়ে না যায়। কিন্তু এত কিছুর পরও সেই মূল প্রশ্নটা কিন্তু আজও ঝুলে আছে। যতদিন না বিমানটার ব্ল্যাক বক্স খুঁজে পাওয়া যাচ্ছে, যা এখনও ভারত মহাসাগরের গভীরেই কোথাও হারিয়ে আছে, ততদিন পর্যন্ত হয়তো MH370-র আসল সত্যিটা আমরা জানতে পারব না। এটা আধুনিক প্রযুক্তির সীমাবদ্ধতার আর মানব ইতিহাসের অন্যতম সেরা রহস্যগুলোর একটা চিরন্তন প্রতীক হয়েই হয়তো থেকে যাবে। যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, লাইক দিন আর শেয়ার করে অন্যদেরও এই সত্যটা জানার সুযোগ করে দিন।